ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, ঘুমোলে নাকি? ও ডাক্তার। ডাকাডাকি শুনে ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম। তারপর চিন্তিত হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ঘড়িতে তখন রাত 2:30। সব ভূতের গল্পে ভূত থাকে না, কিছু গল্পে থাকে মানুষের নিজের বিবেক। আর সেই বিবেক যখন গভীর রাতে দরজায় কড়া নাড়ে, তখন পৃথিবীর কোনো ডাক্তারই তাকে থামাতে পারে না। আজকের গল্প এমনই এক রহস্য, অপরাধবোধ আর ভয়ের। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি নিশীথে। নমস্কার, আমি পায়েল। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। আজ আবারও হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। কিন্তু গল্প শুরু করার আগে আমার শ্রোতা বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই চ্যানেলের গল্প সবার প্রথমে পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। চিকিৎসক হিসেবে আমার জীবনে অসংখ্য রোগীর সঙ্গে পরিচয় হয়েছে। কারো রোগ ছিল শরীরে, কারো বা মনে। কিন্তু এমন একজন মানুষকে আমি দেখেছিলাম যার যন্ত্রণার উৎস ঠিক কোথায় তা আমিও বুঝে উঠতে পারিনি। তিনি ছিলেন আমাদের এলাকার জমিদার দক্ষিণাচরণ বাবু। বিত্ত, সম্মান কোনো কিছুরই অভাব ছিল না তার। তবু কয়েক মাস ধরে প্রায় মাঝরাতেই তিনি আতঙ্কিত হয়ে আমার কাছে ছুটে আসতেন। প্রথমে ভেবেছিলাম হয়তো অসুস্থ শরীর বা মদের প্রভাব, কিন্তু পরে বুঝলাম বিষয়টা তার চেয়েও অনেক গভীর। সেই রাতের কথাই বলছি। দক্ষিণাচরণবাবুর মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় হয়ে আছে। তিনি বললেন, আজ রাতেও আবার সেই একই উপদ্রব শুরু হয়েছে ডাক্তার। তোমার ওষুধে তো কোনো কাজ হলো না। আমি একটু ইতস্তত করে বললাম, আপনি মনে হয় আবার মদের পরিমাণটা বাড়িয়েছেন। দক্ষিণাচরণবাবু খুব বিরক্ত হয়ে বললেন, আহ, এটা তোমার বড্ড ভুল ধারণা ডাক্তার। মদের জন্য নয়। পুরো ঘটনাটা না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না। ঘরের কোণের ছোট্ট টিনের কৌটোতে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছিল। আমি সেটাকে একটু উস্কে দিলাম। আলোটা একটু বাড়ল। গায়ের চাদরটা টেনে নিয়ে একটা খবরের কাগজ পাতা পুরনো বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে শুরু করলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো ভালো গৃহিণী খুবই কম দেখা যায়। কিন্তু তখন আমার বয়স বেশ কম। মনের মধ্যে রোমান্টিক ভাব ছিল বেশি। তার উপর আমি আবার কাব্যশাস্ত্রটা ভালো করে পড়েছিলাম। তাই শুধু সংসারী গৃহিণীর রূপ আমার মনকে পুরোপুরি আকর্ষণ করতো না। প্রায় কালিদাসের সেই শ্লোকটা মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিথৌ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার স্ত্রীকে ললিত কলার উপদেশ দেওয়া যেত না। তার সঙ্গে বন্ধুর মতো প্রেমের কথা বলতে গেলেও তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত কাবু হয়ে গিয়েছিল, তেমনি তার হাসির সামনে আমার বড় বড় কবিতার কথা, আদরের কথাগুলো মুহূর্তের মধ্যে মাটি হয়ে যেত।
তার হাসির ক্ষমতা ছিল অসাধারণ। তারপর আজ থেকে প্রায় 4 বছর আগে আমি ভয়ানক অসুস্থ হয়ে পড়লাম। ঠোঁটে ঘা হলো, জ্বর এলো, অবস্থা এমন হলো যে বাঁচার আশা প্রায় শেষ। একদিন ডাক্তারও আশা ছেড়ে চলে গেলেন। ঠিক সেই সময় আমার এক আত্মীয় কোথা থেকে একজন ব্রহ্মচারীকে নিয়ে এলেন। তিনি গরুর ঘিয়ের সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খাওয়ালেন। সেই ওষুধের গুণেই হোক বা ভাগ্যের জোরেই হোক, সেবার আমি বেঁচে গেলাম। সেই অসুস্থতার সময় আমার স্ত্রী এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেননি। একজন সাধারণ দুর্বল নারী হয়েও তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে যেন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। তার সমস্ত ভালোবাসা, সমস্ত মমতার যত্ন দিয়ে তিনি আমার এই অযোগ্য জীবনটাকে এমনভাবে আগলে রেখেছিলেন যেন নিজের বুকের শিশুকে 2 হাত দিয়ে ঢেকে রেখেছেন। তার নিজের খাওয়া দাওয়া ছিল না, ঘুম ছিল না, পৃথিবীর আর কোনো কিছুর দিকেই তার মন ছিল না। শুধু আমাকে বাঁচানোটাই ছিল তার একমাত্র লক্ষ্য। যমরাজ যেন হার মানা বাঘের মতো আমাকে আমার স্ত্রীর হাতে ছেড়ে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে আমার স্ত্রীকে এক ভয়ঙ্কর আঘাত করে গেলেন। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। কিছুদিন পর তিনি একটি মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার শরীরে একের পর এক জটিল অসুখ দেখা দিতে লাগলো। এরপর আমি তার সেবা যত্ন করা শুরু করলাম। কিন্তু এতে তিনি খুব অস্বস্তি বোধ করতেন। বারবার বলতেন, আহা, এসব কি করছো? লোকে কি বলবে? তুমি এভাবে দিনরাত আমার ঘরে আসা যাওয়া করো না। রাতে যদি নিজের জন্য পাখা করছি এমন ভান করে তার জ্বরের সময় তাকে বাতাস করতে যেতাম, তাহলে তিনি জোর করে পাখা কেড়ে নিতেন। আবার তার সেবা করতে গিয়ে যদি আমার খাওয়ার সময় 10 মিনিটও দেরি হয়ে যেত, তাহলে সেটা নিয়েও তিনি নানা রকম অনুরোধ, অভিযোগ আর অভিমান করতেন। তাকে একটু বেশি যত্ন করতে গেলেই যেন উল্টো ফল হতো। তিনি বলতেন, পুরুষ মানুষের এত বাড়াবাড়ি ভালো নয়। আমাদের বরানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছ। বাড়ির সামনেই একটা বাগান, আর তার সামনেই গঙ্গা বয়ে গেছে। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে মেহেদির বেড়া দিয়ে ঘেরা ছোট্ট এক টুকরো জমিতে আমার স্ত্রী নিজের হাতে একটি বাগান তৈরি করেছিলেন। পুরো বাগানের মধ্যে এই অংশটাই ছিল সবচেয়ে সাদামাটা আর একেবারে দেশি ধরনের। সেখানে বাহারি রঙের ফুল, বিদেশি গাছ বা টবে লাগানো অদ্ভুত গাছের পাশে ল্যাটিন নাম লেখা কাগজের ফলক কিছুই ছিল না। বরং বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবিয়া, রজনীগন্ধার গাছই ছিল বেশি। সেখানে একটা বড় বকুল গাছ ছিল। গাছের নিচে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো একটি বসার জায়গা ছিল। সুস্থ থাকাকালীন তিনি নিজে দাঁড়িয়ে দিনে 2 বার সেটি ধুয়ে পরিষ্কার করাতেন। গরমের দিনে কাজের ফাঁকে সন্ধ্যাবেলা ওই জায়গাতেই তিনি বসতেন। সেখান থেকে গঙ্গা দেখা যেত।
কিন্তু গঙ্গার নৌকোয় থাকা লোকেরা তাকে দেখতে পেত না। অনেকদিন শয্যাশায়ী থাকার পর একদিন চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি বললেন, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আজ একবার আমাকে আমার সেই বাগানে নিয়ে চলো। আমি খুব যত্ন করে তাকে ধরে ধীরে ধীরে বকুল গাছের নিচে সেই মার্বেলের বেদিতে শুইয়ে দিলাম। ইচ্ছে ছিল তার মাথাটা নিজের হাঁটুর ওপর রাখি, কিন্তু জানতাম তিনি এটাকে বাড়াবাড়ি ভাববেন। তাই একটা বালিশ এনে তার মাথার নিচে রেখে দিলাম। এক এক করে কয়েকটি বকুল ফুলও ঝরে পড়ছিল। গাছের ফাঁক দিয়ে ছায়া ঢাকা জ্যোৎস্নার আলো তার রোগা ক্লান্ত মুখের ওপর এসে পড়ছিল। চারিদিক একেবারে নিস্তব্ধ। সেই সুগন্ধে ভরা শান্ত অন্ধকারে তার পাশে চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে জল এসে গেল। আমি ধীরে ধীরে তার কাছে সরে এসে দুই হাতে তার জ্বরে গরম হয়ে থাকা রোগা হাতটি তুলে নিলাম। তিনি তাতে কোনো বাধা দিলেন না। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর আমার মন আবেগে ভরে উঠল। আমি বললাম, তোমার ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না। বলেই বুঝতে পারলাম কথাটা বলার কোনো দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সেই হাসির মধ্যে ছিল লজ্জা, আনন্দ, একটু অবিশ্বাস আর হালকা রসিকতার ছোঁয়া। কিছু না বলেও তার সেই হাসি যেন আমাকে বুঝিয়ে দিল, তুমি কোনোদিনই আমাকে ভুলবে না। এই কথা সত্যি হতে পারে না। আর আর আমি তেমন আশাও করি না। আমার স্ত্রীর সেই মিষ্টি অথচ তীক্ষ্ণ হাসির ভয়ে আমি কোনোদিন তার সঙ্গে খোলাখুলি প্রেমের কথা বলতে পারিনি। একা থাকলে মনে কতই কথা আসতো, কিন্তু তার সামনে গেলেই সবকিছুই কেমন যেন অর্থহীন বলে মনে হতো। বই পড়ে যে কথাগুলো শুনে চোখে জল আসে, সেই কথাগুলো নিজের মুখে বলতে গেলে কেন যে হাস্যকর মনে হতো, আজও বুঝে উঠতে পারিনি। কথার জবাব কথায় দেওয়া যায়, কিন্তু হাসির জবাব দেওয়া যায় না। তাই আমাকেও চুপ করে যেতে হতো। এদিকে জ্যোৎস্না আরো উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল একটানা কুহু কুহু করে ডেকে চলছে। আমি চুপচাপ বসে ভাবছিলাম, এমন সুন্দর জ্যোৎস্নার রাতেও কি কোকিলের সঙ্গিনী তার ডাক শুনতে পাচ্ছে না? অনেক চিকিৎসা করিয়েও আমার স্ত্রীর রোগের কোনো উন্নতি হলো না। ডাক্তার বললেন, জায়গা বদল করলে হয়তো একটু উপকার হতে পারে। তাই আমি স্ত্রীকে নিয়ে এলাম এলাহাবাদে। এই পর্যন্ত বলে দক্ষিণাচরণ বাবু হঠাৎ থেমে গেলেন। কিছুক্ষণ সন্দেহ ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে গভীর চিন্তায় ডুবে গেলেন। আমিও কিছু বললাম না। ঘরের কোণে কেরোসিনের বাতিটা মিটমিট করে জ্বলছিল। নিস্তব্ধ ঘরে শুধু মশার ভন ভন শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে দক্ষিণাচরণ বাবু আবার বলতে শুরু করলেন। সেখানে
হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। অনেক দিন চিকিৎসার পর শেষ পর্যন্ত ডাক্তারও বুঝলেন, আমিও বুঝলাম, আর আমার স্ত্রীও বুঝলেন, এই রোগ আর কোনোদিন সারবে না। তাকে সারা জীবন এই অসুখ নিয়েই বাঁচতে হবে। একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন আমার অসুখ সারবেই না, আবার এত তাড়াতাড়ি মরবো না, তখন আর কতদিন এই জীবন্ত মৃত মানুষটাকে নিয়ে কাটাবে? আমি বলি কি, তুমি এবার একটা বিয়ে করো। তিনি কথাটা এমন স্বাভাবিকভাবে বলেছিলেন যেন এটা কোনো ত্যাগের কথা নয়, কোনো মহত্বের পরিচয় নয়, শুধু বাস্তব আর যুক্তির কথা। এবার হাসার পালা ছিল আমার, কিন্তু তার মতো করে হাসতে পারতাম না যে, তাই উপন্যাসের নায়কের মতো গম্ভীর গলায় বলতে শুরু করলাম, যতদিন এই দেহে প্রাণ আছে। থাক থাক, আর বলতে হবে না। তোমার এসব কথা শুনলে আমি আর বাঁচবো না। আমিও এবার হার মানতে রাজি হলাম না। বললাম, এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার কথা শুনে তিনি হেসে উঠলেন। সেই হাসির সামনে আর কিছু বলার সাহস আমার রইল না। আজ স্বীকার করতে আমার দ্বিধা নেই, তখন হয়তো নিজের কাছেও স্পষ্ট করে মানিনি, কিন্তু এখন বুঝতে পারি এই অন্তহীন সেবা যত্ন করতে করতে আমি মনে মনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। স্ত্রীকে ছেড়ে চলে যাওয়ার কথা কোনোদিন ভাবিনি, কিন্তু সারা জীবন একজন অসুস্থ মানুষকে নিয়ে এইভাবেই কাটাতে হবে, এ চিন্তাও আমাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। আহ, যৌবনের শুরুতে যখন ভবিষ্যতের কথা ভেবেছিলাম, তখন সবকিছুই কত সুন্দর মনে হতো। প্রেমের মোহ, সুখের স্বপ্ন আর সৌন্দর্যের মায়ায় ভবিষ্যৎ যেন রঙিন হয়ে উঠেছিল। অথচ তখন সামনে শুধু দীর্ঘ আশাহীন তৃষ্ণার্ত মরুভূমির মতো একটা জীবন দেখতে পাচ্ছিলাম। আমার সেবার মধ্যেও সেই গোপন ক্লান্তি লুকিয়েছিল। সেটা আমার স্ত্রী নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তখন বুঝিনি, কিন্তু আজ আর কোনো সন্দেহ নেই। তিনি আমাকে খুব সহজেই পড়ে ফেলতে পারতেন, যেন খোলা বইয়ের মতো আমার মনের সব কথা তার জানা ছিল। সেই কারণেই আমি যখন উপন্যাসের নায়কের মতো বড় বড় প্রেমের কথা বলতে যেতাম, তিনি গভীর স্নেহের সঙ্গে আবার মিষ্টি কৌতুক মিশিয়ে হেসে উঠতেন। আমার নিজের অজানা মনের কথা তিনি অন্তর্যামীর মতো জেনে ফেলতেন। সেই কথা মনে পড়লেই আজ লজ্জায় মাথা নিচু হয়ে যায়। হারান ডাক্তার আমাদেরই জাতের মানুষ ছিলেন। তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকতো। কয়েকদিন যাতায়াতের পর তিনি তার মেয়ে মনোরমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটির তখনও বিয়ে হয়নি, বয়স কত হবে, 15-16। ডাক্তারবাবু বলতেন, মনের মতো পাত্র না পাওয়ায় এখনো বিয়ে দেননি। তবে লোকমুখে শুনতাম তাদের বংশ নিয়ে নাকি কিছু আপত্তি ছিল। তবে মনোরমার অন্য কোনো ত্রুটি ছিল না, যেমন সুন্দরী তেমনি শিক্ষিতা। ধীরে ধীরে নানা বিষয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেক দিনই আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যেত। এমনও হয়েছে স্ত্রীর ওষুধ খাওয়ানোর সময় পেরিয়ে গেছে। আমার স্ত্রী জানতেন আমি হারান ডাক্তারের বাড়িতেই গিয়েছি, কিন্তু এত দেরি কেন হলো
সে কথা তিনি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেননি। জীবনের সেই শুকনো মরুভূমিতে যেন আবার একটা মরীচিকা দেখা দিল। তৃষ্ণায় তখন বুক ফেটে যাচ্ছে, তখন চোখের সামনে যেন টলমল করে ভেসে উঠল স্বচ্ছ জলের এক আশ্বাস। সেই মায়া থেকে আর নিজেকে সরিয়ে রাখতে পারলাম না। এরপর থেকে স্ত্রীর অসুস্থ ঘরটা আমার কাছে আরো বেশি নিরানন্দ হয়ে উঠল। প্রায়ই তার সেবা করার, সময় মতো ওষুধ খাওয়ানোর নিয়ম ভেঙে যেতে লাগলো। হারান ডাক্তার মাঝে মধ্যেই বলতেন, যাদের রোগ সারার কোনো আশা নেই তাদের পক্ষে মৃত্যু হয়তো ভালো। বেঁচে থেকে তারা নিজেরাও কষ্ট পায়, অন্যদেরও কষ্ট দেয়। কথাটা সাধারণভাবে বললে দোষ ছিল না, কিন্তু আমার স্ত্রীর কথা মাথায় রেখে এমন কথা বলা তার উচিত হয়নি। তবে ডাক্তাররা প্রতিদিন জীবন মৃত্যুর মুখোমুখি হন বলেই হয়তো এসব বিষয়ে তাদের মন অনেকটা কঠিন হয়ে যায়। তাই আমাদের মনের কষ্টটা তারা সবসময় বুঝতে পারেন না। একদিন হঠাৎ পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারান ডাক্তারকে বলছেন, ডাক্তারবাবু, এত মিথ্যে ওষুধ খাইয়ে শুধু খরচ বাড়াচ্ছেন কেন? আমার জীবনটাই যখন একটা অসুখ, তখন এমন একটা ওষুধ দিন যাতে এই জীবনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডাক্তারবাবু বললেন, ছি ছি, এমন কথা বলবেন না। স্ত্রীর মুখে কথাগুলো শুনে আমার বুকটা যেন হঠাৎ মোচড় দিয়ে উঠল। ডাক্তার চলে যাওয়ার পর আমি তার বিছানার পাশে গিয়ে বসলাম। ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি মৃদু স্বরে বললেন, এই ঘরটা খুব গরম, তুমি বাইরে একটু ঘুরে এসো। তোমার তো বেরোনোর সময় হয়ে গেছে, একটু না হাঁটলে রাতে আবার তোমার খিদে পাবে না। বাইরে ঘুরে আসা বলতে তিনি হারান ডাক্তারের বাড়িতে যাওয়ার কথাই বুঝিয়েছিলেন। আমি একদিন তাকে বলেছিলাম, খিদে বাড়ানোর জন্য রোজ একটু হাঁটা দরকার। আজ নিশ্চিত বলতে পারি, আমার এই অজুহাতটা তিনি প্রতিদিনই বুঝতেন, অথচ আমি নির্বোধের মতো ভাবতাম তিনি কিছুই বুঝতে পারেন না। এ পর্যন্ত বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। তারপর বললেন, এক গ্লাস জল এনে দাও তো। জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন, একদিন হারান ডাক্তারের মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসতে চাইল। কেন জানি না, তার আসার কথাটা আমার ভালো লাগেনি, কিন্তু আপত্তি করারও কোনো কারণ ছিল না। এক সন্ধ্যায় মনোরমা আমাদের বাড়িতে এলেন। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় অনেক বেশি ছিল। যেদিন তার কষ্ট বাড়ত সেদিন তিনি একেবারে চুপচাপ হয়ে থাকতেন, শুধু মাঝে মাঝে হাত মুঠো করে ফেলতেন, আর যন্ত্রণায় তার মুখ নীলচে হয়ে উঠত। ঘরে কোনো শব্দ ছিল না। আমি তার বিছানার পাশে নীরবে বসেছিলাম। সেদিন আমাকে বাইরে যেতে বলার মতো শক্তি তার ছিল না। হয়তো সেই ভীষণ কষ্টের সময় তিনি মনে মনে চাইছিলেন আমি যেন তার কাছেই থাকি। চোখে আলো লাগবে বলে কেরোসিনের বাতিটা দরজার পাশে রাখা ছিল, তাই ঘরের ভেতরটা আধো অন্ধকার। মাঝে মাঝে শুধু যন্ত্রণার একটু বিরতি পেলে তার গভীর দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই মনোরমা দরজার কাছে এসে দাঁড়ালেন। দরজার পাশে কেরোসিনের আলো তার মুখে এসে পড়ল।
বাইরে থেকে আলো আঁধারিতে ঢুকে প্রথমে তিনি ঘরের কিছুই ঠিকমতো দেখতে পেলেন না, তাই দরজার কাছেই একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ আমার স্ত্রী চমকে উঠে আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, ও কে? সেই দুর্বল অবস্থায় অচেনা কাউকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তারপর কাপা গলায় কে? বারবার জিজ্ঞেস করতে ও কে? লাগলেন। কে গো? হঠাৎ কেন জানি আমার মাথায় কি ভূত চেপে বসলো। স্ত্রী জিজ্ঞেস করতেই আমি বলে ফেললাম, আমি চিনি না। কথাটা মুখ থেকে বেরোতেই মনে হলো যেন কেউ আমাকে চাবুক মেরে আঘাত করলো। পরের মুহূর্তেই তাড়াতাড়ি বললাম, ও ও আমাদের হারান ডাক্তারের মেয়ে। আমার স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারলাম না। তারপর তিনি শান্ত গলায় মনোরমাকে বললেন, আপনি আসুন। এই, তুমি আলোটা একটু ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। দুজনের মধ্যে সামান্য কথাবার্তা চলছিল। এমন সময় হারান ডাক্তারও এসে পৌঁছালেন। তিনি সঙ্গে করে দুটো ওষুধের শিশি এনেছিলেন। টেবিলের ওপর রেখে বললেন, এই নীল শিশিটা মালিশ করার জন্য, আর এটা খাওয়ার ওষুধ। কিন্তু সাবধান, দুটো যেন কখনো গুলিয়ে না ফেলেন। নীল শিশির ওষুধটা খুবই বিষাক্ত। আমাকেও একবার সাবধান করে দিয়ে তিনি ওষুধ দুটো বিছানার পাশের টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তারবাবু তার মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি এখানেই থাকি। সঙ্গে তো কোনো মহিলা নেই, ওনাকে দেখাশোনা করবে কে? আমার স্ত্রী তাড়াতাড়ি বলে উঠলেন, না না, আপনি কষ্ট করবেন না। আমাদের পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতনই যত্ন করে। ডাক্তারবাবু হেসে বললেন, ও মা লক্ষ্মী, সারা জীবন অন্যের সেবা করে এসেছেন, কিন্তু নিজের সেবা নিতে পারেন না। ডাক্তারবাবু মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি অনেকক্ষণ ধরে এই বন্ধ ঘরে বসে আছেন। আপনি কি ওকে একটু বাইরে নদীর ধারে ঘুরিয়ে আনবেন? ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে বললেন, চলুন না, নদীর ধারে একটু হাঁটাহাঁটি করে আসি। আমি মুখে সামান্য আপত্তি করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার আগে ডাক্তারবাবু আবারও আমার স্ত্রীকে ওষুধ দুটির ব্যাপারে সাবধান করে দিলেন। সেদিন রাতের খাবারও আমি ডাক্তারের বাড়িতেই খেয়ে ফিরলাম। ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। অনুতাপে বুক ভেঙে গেল। ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর দিতে পারলেন না, শুধু নীরবে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার গলা যেন বন্ধ হয়ে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে সেই রাতেই ডাক্তারবাবুকে ডেকে আনলাম। ডাক্তারবাবু এসে প্রথমে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। তারপর বললেন, ব্যথাটা কি খুব বেড়ে গেছে? নীল শিশির ওষুধটা একবার মালিশ করেছিলেন? বলতে বলতেই তিনি টেবিল থেকে শিশিটা তুলে দেখলেন ওটা একেবারে খালি। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছেন? আমার স্ত্রী আস্তে করে মাথা নেড়ে জানিয়ে দিলেন, হ্যাঁ। ডাক্তারবাবু আর এক মুহূর্তও দেরি করলেন না। গাড়ি নিয়ে নিজের বাড়ি থেকে পাম্প আনতে ছুটে গেলেন।
আমি যেন অর্ধচেতন অবস্থায় স্ত্রীর বিছানার ওপর লুটিয়ে পড়লাম। সেই সময় তিনি আমাকে ঠিক যেমন করে একজন মা অসুস্থ সন্তানকে সান্ত্বনা দেন, তেমন করেই নিজের বুকে টেনে নিলেন। 2 হাত দিয়ে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে তিনি যেন নিঃশব্দে আমাকে বোঝাতে লাগলেন, কেঁদো না, এটাই ভালো হয়েছে, তুমি সুখে থাকবে, সেই ভেবে আমি শান্তিতে বিদায় নিচ্ছি। তিনি মুখে কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার সেই স্নেহমাখা স্পর্শ যেন বারবার আমাকে এই কথাগুলোই বলে যাচ্ছিল। ডাক্তারবাবু ফিরে আসার আগেই সব শেষ হয়ে গেল। আমার স্ত্রীর জীবনের সঙ্গে সঙ্গে তার সমস্ত যন্ত্রণা চিরদিনের জন্য শেষ হয়ে গেল। দক্ষিণাচরণবাবু আর এক গ্লাস জল খেলেন, তারপর বললেন, উফ, কি গরম! এই বলে তিনি দ্রুত উঠে বারান্দায় কয়েকবার পায়চারি করে আবার এসে বসলেন। বোঝাই যাচ্ছিল এর পরের কথাগুলো বলতে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সব কথা বলতে বাধ্য করছে। তিনি আবার বলতে শুরু করলেন, তারপর আমি মনোরমাকে বিয়ে করে দেশে ফিরে এলাম। মনোরমা তার বাবার সম্মতিতে আমাকে বিয়ে করেছিলেন, কিন্তু আমি যখন তাকে আদর করে কথা বলতাম, ভালোবাসার কথা বলে তার মন জয় করার চেষ্টা করতাম, তখন তিনি কখনো হাসতেন না, শুধু গম্ভীর হয়ে থাকতেন। তার মনের কোথায় কি কাটা বিঁধেছিল তা আমি কোনোদিনই বুঝতে পারিনি। সেই সময় থেকে আমার মদ খাওয়ার নেশাটা অনেক বেড়ে গেল। একদিন শরতের শুরুর দিকের এক সন্ধ্যায় আমি আর মনোরমা আমাদের বরানগরের বাগানে হাঁটছিলাম। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, পাখিরাও বাসায় ফিরে গেছে। শুধু পথের দুপাশে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছগুলো বাতাসে সাই সাই শব্দ করে তুলছিল। কিছুক্ষণ পরে মনোরমা ক্লান্ত হয়ে সেই পুরনো বকুল গাছের নিচে সাদা পাথরের বেদির ওপর শুয়ে পড়লেন। আমিও তার পাশে গিয়ে বসলাম। সেখানে অন্ধকার যেন আরো ঘন হয়েছিল। গাছের ফাঁক দিয়ে যতটুকু আকাশ দেখা যাচ্ছিল সবটাই তারায় ভরা। চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। সেদিন বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম, মাথাটা হালকা ঘোরের মধ্যে ছিল। ধীরে ধীরে অন্ধকারে চোখ সয়ে এলে বকুল গাছের ছায়ার নিচে শুয়ে থাকা সাদা শাড়ি পরা মনোরমাকে যেন বাস্তবের মানুষ নয়, এক স্বপ্নের ছায়ামূর্তি বলে মনে হলো। মনে হচ্ছিল তিনি এতটাই দূরের, এতটাই অস্পর্শ যে 2 হাত বাড়িয়েও যেন তাকে ছুঁতে পারবো না। ঠিক তখনই ঝাউ গাছের মাথার ওপর আকাশে হঠাৎ আলো ফুটল। কিছুক্ষণ পর কৃষ্ণপক্ষের ভাঙা হলুদ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার ওপর উঠে এলো। সেই জ্যোৎস্না এসে পড়ল মনোরমার মুখে। সেই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারলাম না। তার হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে বললাম, মনোরমা, তুমি হয়তো আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কথাটা মুখ থেকে বেরোতেই যেন
বুকের ভিতর বিদ্যুৎ চমকে উঠল। হঠাৎ মনে পড়ে গেল এই একই কথা আমি একদিন আমার প্রথম স্ত্রীকেও বলেছিলাম। আর ঠিক সেই মুহূর্তে বকুল গাছের ডালপালা পেরিয়ে ঝাউ গাছের মাথার উপর দিয়ে আকাশ জুড়ে এক ভয়ঙ্কর অট্টহাসি ছুটে গেল। গঙ্গার এক পার থেকে অন্য পার পর্যন্ত সেই হাসি যেন প্রতিধ্বনিত হতে লাগলো। সেটা কি সত্যি হাসি ছিল, নাকি বুক চিরে বেরিয়ে আসা কোনো আর্তনাদ, আজও বলতে পারি না। আমি আর কিছুই বুঝে উঠতে পারিনি। মুহূর্তের মধ্যেই পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরলে দেখি আমি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। মনোরমা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি তুমি শুনতে পাওনি? সারা আকাশ জুড়ে একটা ভয়ঙ্কর হাসির শব্দ বয়ে গেল, শুনতে পাওনি তুমি? মনোরমা হেসে বললেন, ওটা হাসি নয়, এক ঝাঁক পাখি একসঙ্গে উড়ে গেল। তাদের ডানার শব্দে তুমি শুনেছ। তুমি এত সহজেই ভয় পেয়ে যাও? দিনের আলোয় সবকিছু পরিষ্কার মনে হতো। বুঝতে পারতাম সেদিন যে শব্দ শুনেছিলাম সেটা আসলে উত্তর দিক থেকে আসা এক ঝাঁক বুনো হাঁসের ডানা ঝাপটানোর শব্দ। শীতের সময় তারা নদীর চরে নেমে আসতো, কিন্তু সন্ধ্যা নামলেই সেই বিশ্বাস আর বিশ্বাস থাকতো না। মনে হতো চারিদিকে জমে থাকা অন্ধকারের মধ্যে যেন এক ভয়ঙ্কর হাসি লুকিয়ে আছে। সামান্য কোনো কারণ হলেই সেই হাসি আকাশ ফাটিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো, সন্ধ্যার পর মনোরমার সঙ্গে দুটো কথাও বলতে সাহস পেতাম না। অবশেষে বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় বেরিয়ে পড়লাম। অগ্রহায়ণ মাসের শীতল নদীর হাওয়ায় যেন ধীরে ধীরে আমার সব ভয় কেটে গেল। কয়েকটা দিন খুব সুখেই কাটলো। চারপাশের অপূর্ব প্রকৃতি দেখে মনোরমার মনও ধীরে ধীরে খুলে যেতে লাগলো। এতদিন ধরে যে হৃদয়ের দরজা বন্ধ ছিল, সে যেন আস্তে আস্তে আমার জন্য খুলে দিল। গঙ্গা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পদ্মায় এসে পৌঁছালাম। হেমন্তের পদ্মা তখন যেন গভীর ঘুমে ডুবে থাকা এক বিশাল সাপ। উত্তরের দিকে যত দূর চোখ যায় শুধু জনশূন্য বালির চর, আর দক্ষিণের উঁচু পারে গ্রামের আমবাগানগুলো যেন বিশাল নদীর সামনে ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে নদী যেন ঘুমের মধ্যেই পাশ ফিরছে, আর তার সঙ্গে ঝুপঝাপ শব্দ করে ভেঙে পড়ছে নদীর পাড়। জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই সেখানে নৌকা বেঁধে রইলাম। একদিন বিকেলে আমরা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। সূর্য ডুবে যাওয়ার পর আকাশে ধীরে ধীরে পূর্ণ জ্যোৎস্না ছড়িয়ে পড়ল। চারিদিকে শুধু সাদা বালির সমুদ্র, আর তার ওপর রূপালি চাঁদের আলো। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীতে নেই, চাঁদের কোনো নির্জন দেশে হেঁটে বেড়াচ্ছি। সেখানে আমরা ছাড়া আর কেউ নেই। মনোরমার গায়ে ছিল একটা লাল শাল, সেটি মাথা থেকে নেমে তার মুখ আর শরীর ঢেকে রেখেছিল। চারিদিকের নিস্তব্ধতা আরো গভীর হয়ে উঠল। শুধু অসীম সাদা আলো আর শূন্যতা।
ঠিক তখনই মনোরমা ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে আমার হাত শক্ত করে ধরল। তারপর একেবারে আমার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। মনে হলো নিজের সমস্ত বিশ্বাস, ভালোবাসা আর জীবনটাই যেন আমার হাতে তুলে দিল। সেই মুহূর্তে আমার মনে হলো, চার দেওয়ালের মধ্যে কি সত্যি ভালোবাসা সম্পূর্ণ হয়? এমন খোলা আকাশ, এমন সীমাহীন প্রকৃতির মাঝেই যেন দুই মানুষের ভালোবাসা পূর্ণতা পায়। মনে হচ্ছিল আমাদের আর কোনো ঘর নেই, কোনো গন্তব্য নেই। আমরা শুধু এভাবেই হাত ধরে চাঁদের আলোয় অনন্ত পথ হেঁটে চলব। হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখলাম বালির মাঝখানে ছোট্ট একটা জলাশয় তৈরি হয়েছে। পদ্মার জল সরে যাওয়ার পর সেখানে কিছু জল জমে রয়ে গেছে। স্থির জলের ওপর লম্বা এক টুকরো চাঁদের আলো পড়ে আছে। আমরা দুজনে সেখানে দাঁড়ালাম। মনোরমা একবার আমার মুখের দিকে তাকালো। ঠিক তখনই তার মাথার শালটা খসে পড়ে গেল। আমি আলতো করে তার মুখ দুহাতে তুলে ধরে চুমু খেলাম। ঠিক সেই মুহূর্তে সেই জনমানবহীন বিশাল বালুচরের মধ্যে গম্ভীর স্বরে কে যেন তিনবার বলে উঠল, কে 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 ও কে ও কে 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 ও কে ও। আমি চমকে উঠলাম। মনোরমাও কেঁপে উঠলেন। তবে পরের মুহূর্তেই বুঝতে পারলাম ওটা কোনো মানুষের গলা নয়, আবার ভূতেরও নয়। ওটা ছিল রাতের জলচর পাখির ডাক। এত রাতে তাদের নিরিবিলি আশ্রয়ের কাছে আমাদের দেখে তারা ভয় পেয়ে ডাকছিল। তবুও সেই শব্দে আমরা দুজনেই ভয় পেয়ে দ্রুত নৌকায় ফিরে এলাম। রাতে শুয়ে পড়তেই সারাদিনের ক্লান্তিতে মনোরমা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। কিন্তু আমার চোখে ঘুম এলো না। হঠাৎ মনে হলো অন্ধকারে কেউ একজন আমার মশারির পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুমন্ত মনোরমার দিকে তাকিয়ে তার লম্বা শুকনো হাড়সার আঙুল তুলে আমাকে খুব আস্তে ফিস ফিস করে বারবার জিজ্ঞেস করছে, কে কে ও কে ও কে ও কে গো। আমি ভয়ে লাফিয়ে উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। আলো জ্বালার সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তি মিলিয়ে গেল। ঠিক তখনই মশারি কেঁপে উঠল, নৌকাটা দুলে উঠল, আর আমার সমস্ত শরীর হিম করে দিয়ে অন্ধকার রাতের বুক চিরে আবার সেই অট্টহাসি ভেসে এলো। মনে হলো সেই হাসি পদ্মা নদী পেরিয়ে গেল, বালুচর পেরিয়ে গেল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর অতিক্রম করে দূরে, আরো দূরে ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, যতই দূরে যাক শব্দটা যেন আমার মাথার ভেতর থেকেই বেরোচ্ছে, কিছুতেই আমাকে ছেড়ে যাচ্ছে না। শেষে আর সহ্য করতে না পেরে ভাবলাম আলো নিভিয়ে দিলে হয়তো ঘুম আসবে। বাতি নিভিয়েই শুতে না শুতেই আবার কানের পাশে সেই চাপা গলা, কে কে ও কে ও কে ও কে গো। মনে হচ্ছিল আমার বুকের ধুকপুকানির সঙ্গে তাল মিলিয়ে শব্দটা বাজছে। এমনকি নৌকার ভেতরে রাখা গোল ঘড়িটাও যেন জীবন্ত হয়ে উঠল। তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে নির্দেশ করে টিক
টিক শব্দের সঙ্গে তাল মিলিয়ে যেন বলতে লাগলো, এতক্ষণ কথা বলতে বলতে দক্ষিণাচরণ বাবুর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তার গলা যেন আটকে আসছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, একটু জল খান। ঠিক তখনই হঠাৎ ঘরের কেরোসিনের বাতিটা দপদপ করে জ্বলে নিভে গেল। পরের মুহূর্তে বুঝতে পারলাম বাইরে ভোর হয়ে এসেছে। কাক ডাকতে শুরু করেছে, দোয়েল শীষ দিচ্ছে। আমার বাড়ির সামনে দিয়ে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে চলে গেল। ভোরের আলো ফুটতেই দক্ষিণাচরণ বাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। কিছুক্ষণ আগের সেই আতঙ্ক, সেই ভয় কোথাও আর তার চিহ্ন নেই। বরং মনে হলো রাতের অন্ধকারে ভয়ের ঘোরে তিনি আমাকে এত কথা বলে ফেলেছেন বলে এখন খুব লজ্জা পাচ্ছেন। যেন নিজের ওপরেও রাগ হচ্ছে, আর আমার ওপরেও। তিনি আর একটি কথাও বললেন না। কোনো বিদায় বা সৌজন্য না জানিয়ে হঠাৎ উঠে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। সেদিনই আবার গভীর রাতে আমার দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। তারপর সে একই আতঙ্ক ভরা ডাক, ডাক্তার, ও ডাক্তার, ঘুমিয়ে পড়লে? ও ডাক্তার, ডাক্তার। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিশীথে। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের সপ্তাহে আবার হাজির থাকব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন শেষ লাইনের আগে। শেষ লাইনের আগে।